নৌকোটা যখন বাঘমোড়া চরের দিকে এগোলো তখন প্রায় মাঝরাত। সঙ্গে পরাণ কাকা থাকলেও বুকের ভেতরটা কেমন যেন ঠিপ ঠিপ করে উঠল একবার মৃদুলের। আজ তাও প্রায় ২০-২৫ বছর ধরে এই মাছ ধরার কাজ করছে মৃদুল। তাও সন্ধ্যের পর বাঘমোড়া চরের দিকে যেতে হবে শুনে তার সমস্ত শরীরটায় একবার হালকা করে ভয়ের শিহরণ খেলে গেল। ভয়টা বাঘমোড়া চরকে নিয়ে নয়, ভয়টা ওই তেঁতুলতলার রাস্তাটায়। ওই রাস্তাটা কত লোককে টেনে নিয়ে গেল, কিন্তু কি কপাল, আজকে ওই রাস্তাতেই যেতে হচ্ছে তাকে। ভালো লাগে না, যত সব বড় লোকেরা ঝামেলা করবে আর সালা আমাদের মতো ছোট লোকগুলোকে অশান্তি পোয়াতে হবে। মগের মুলুক পেয়েছে। নিজের অজান্তেই কথাটা হয়তো একটু জোরেই বলে ফেলেছিল মৃদুল। আহা মৃদুল, অত চিন্তা করে লাভ নাই। তুমি এখন ভালোই ভালোই নাও দেখি, ওই দিকের জঙ্গলের রাস্তাটা মোটেই ভালো নয়। কথাটা বলার সাথেই পরাণ কাকার বৃদ্ধ মুখের উপরেও যেন একটা ভয়ের ছাপ খেলে গেল। মৃদুল সেটা লণ্ঠনের টিমটিমে অন্ধকারাচ্ছন্ন আলোর মধ্যেও স্পষ্ট বুঝতে পারল। ছোট ডিঙি নৌকাটা জল কেটে কেটে ছপ ছপ শব্দ তুলে এগিয়ে চলেছে মিশমিশে অন্ধকার ভেদ করে। ফাল্গুনের কুয়াশা নদীর জলের উপরে ছেয়ে রয়েছে আবছাভাবে। তাতে সামান্য দূরের জিনিসও অস্পষ্ট ঘোলাটে লাগছে। গত মাসে এই একেবারে পাপটারে টেনে নিল না ওই তেঁতুলতলার রাস্তা। হ্যাঁ, তাকে নিয়ে লোকে নানান কথা কয়। কেউ বলে জলে ডুবেছে, কেউ বলে ওই তেঁতুলতলার রাস্তায় নাকি। বিকেলের মধ্যেই তো আমরা ঘরে ফিরে যেতাম, ওই হাটে যদি ঝামেলাটা না ঘটতো। বড় মানুষদের সব বড় বড় ব্যাপার স্যাপার। শেষের কথাটাই একটা তাচ্ছিল্য আর রাগ মিশিয়ে বলে জলের মধ্যে এক খাবলা থুতু ফেলল মৃদুল। নৌকোটা একটা বাঁক নিয়ে প্রবেশ করল তেঁতুলতলার রাস্তাটার দিকে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে সরু পথ দিয়ে এগিয়ে গেল নৌকো। নদীর চওড়া এতটাই কম যেন নৌকা থেকে হাত বাড়িয়েই ছোঁয়া যাবে গাছের লতা পাতা। এখানে এক মস্ত তেঁতুল গাছ থাকায় বহুদিন আগে থেকেই এই তল্লাটের নাম হলো তেঁতুলতলা। তেঁতুলতলায় নৌকাটা ঢুকতেই যেন একটা হিম শীতল বাতাস এসে একসাথে ধাক্কা মারল দুজনকেই। পরিবেশ এতটাই নিস্তব্ধ হতে পারে তা বোধহয় জানা ছিল না মৃদুলের। ওর যেন মনে হলো অন্য জগতে চলে এসেছে ও আর পরাণ কাকা, যেখানে কেবল আছে এমন ঘুরঘুটি অন্ধকার, কুয়াশা, নিস্তব্ধতা আর একটা শিরশিরে ভয়ার্ত অনুভূতি। প্রতি সোমবার করেই বড় বাজারের হাটে মাছ বেচতে যায় মৃদুল। কখনো কখনো সাথে কেউ না কেউ থাকে, আর কখনো বা একাই। সারা সপ্তাহ টুকটাক গ্রামে গ্রামে মাছ বিক্রি করে আর সপ্তাহে একদিন হাটে এসে নিম্নবিত্তের পরিবারের খরচা চলে যায় কোনো মতে তাতে। দুই ছেলে, বুড়ো মা, বাপ আর বউ। মৃদুলের পৃথিবী বলতে এই কজনই মাত্র। তবে অন্যদিন ইছামতির এক শাখা নদী ময়নাগঞ্জ দিয়ে ফিরে আসে সে। বেশিরভাগ দিন বিকেল হয়, নয়তো বড়জোর সন্ধে। কিন্তু আজকেই যেন কপাল খারাপ। ইছামতির কোনো এক তীরে নাকি কার লাশ উঠেছে ভেসে, সেটা নিয়ে পুলিশের তদন্ত চলছে। ওই ঘাটের প্রতিনিয়ত যাতায়াত করা মাঝিদেরও নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তাই ভয়ে আর পুলিশের ঝামেলা যেতে চায়নি মৃদুল। পরাণ কাকাও তাই। তার উপরে হাটে আজ লেগেছিল বিরাট ঝামেলা। বড় লোকের এক ছেলের নামে কি যেন টাকা পয়সা নিয়ে একজন বিক্রেতার ঝামেলা। সেসবে বিশেষ কান দেয়নি মৃদুল। তাই সমস্ত দিক বিচার করেই সে এই বাঘমোড়ার পথটাই বেছে নেয়।
সামনে নদী বরাবর গেলেই ওলাই চণ্ডীর গড়, তারপর সামান্য দূরেই তাদের সেই ছোট্ট সুন্দর গ্রামটি। তবে ওলাই চণ্ডীগড় পৌঁছানোর আগে বেরোতে হয় তেঁতুলতলার রাস্তাটা। কিন্তু বেশ কিছুটা আসার পরেই মৃদুলের মনে হয় তেঁতুলতলার কথাটা। তখন আর ফিরে যাবার কোনো উপায় নেই। মনের ভেতরে এলোমেলো চিন্তা দূর করতে পরাণ কাকার সামনে একটা বিড়ি ধরায় মৃদুল। একটু মাথা নিচু করেই আগুনটা ধরালো। যতই হোক, নিজের বাবার বয়সে একটা লোকের সামনে এটা করাকে অভদ্রতাই বলে। পরাণ কাকা সামান্য হেসে গম্ভীর গলায় বলে, নে নে, টান দে, এই বিড়িতেই আসল সুখ টান, দেখবি সব ভুলে যাবি। হলাম না হয় তোর বাপের বয়সী, কিন্তু এখনো মনটা জোয়ান মরদি রয়ে গেল। এমন আধার রাতে দাঁড় বাড়িতে গেলে লাগে বই কি একটু আধটু। আমার মনটা জোয়ানের মতো না ভাবলে এই বয়সে এত ভারী ভারী জিনিস তোলা সম্ভব না। চোখ বুজে ভাবনার অতল গভীরে প্রবেশ করে। আরো কি যেন বলে যাচ্ছিল পরাণ কাকা, কিন্তু মৃদুলে ততক্ষণে চোখটা আটকে গেছে দূরে একটা ঝোপের পিছনে। সেই ঝোপ জঙ্গল থেকে কেউ যেন একটা খসখস শব্দ করে এগিয়ে আসছে তাদেরই দিকে। কেবল তার দুটো লাল চলচলে চোখ দেখতে পাচ্ছে সে, ঠিক যেমন ভাবে আড়ালে থেকে শিকারি তার শিকার ধরে। দমকা ঠান্ডা বাতাসটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল হঠাৎ করে। এখানেই তো কত মানুষ মরেছিল এককালে। তাদের আত্মায় তো ঘুরে বেড়ায় এখনো। তারাই কত মানুষকে টেনে নিয়ে যায়। তবে সমস্তটাই এতদিনের গল্প কথাই ছিল। আজ নিজের চোখে সমস্ত কিছু দেখতে পাচ্ছে মৃদুল, অনুভব করতে পারছে ভয়ঙ্কর মৃত্যুর বর্বরতাকে। আচমকা সমস্ত নিস্তব্ধতাকে খান খান করে জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো একটা রাত চড়া পাখির বিশ্রীর ডাক। তাতেই যেন বকবকানিটা একটু থামলো পরাণ কাকার। একটু কাঁপা কাঁপা গলায় সে বলল, কি রে, তেঁতুলতলার রাস্তায় চলে এসেছি। তাড়াতাড়ি হাত চালা, কোনো দিকে না তাকিয়ে। ও সমস্ত কিছুই না রে, এই সবই মানুষের ভয়। দেখ, কোনো কুমির টুমিরে টেনে নিয়ে গেছিল হয়তো। হাত চালা, নে 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 নে, হাত চালা। কিন্তু মৃদুলের ততক্ষণে হাত পা যেন আড়ষ্ট হয়ে এসেছে ভয়ে। কারণ তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে দুটো লাল জ্বলন্ত চোখ। সেই চোখে যেন প্রচণ্ড নিষ্ঠুর বর্বরতা লেগে আছে। চোখ বন্ধ করে প্রায় দম আটকে নৌকার হাল টানছে সে, কিন্তু তবু সেই চোখ যেন অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তাকে দেখছে। এমন কুয়াশা মাখা জলের মধ্যে থেকেও সমস্ত শরীর ভয়ে ঘামে ভিজে যাচ্ছে তার। হঠাৎ খুব মৃদুভাবে অথচ স্পষ্ট মৃদুল শুনতে পেল তার নাম ধরে একটা ফ্যাস ফ্যাসে মহিলা গলা তাকে ডাকছে। মৃদুল, এই মৃদুল, তাকা, আমার দিকে তাকা, আমার কাছে চলে আয়। অনেক কিছু আছে আমার কাছে, তোকে
অনেক মাছ দেব রে, অনেক মাছ। তুই মাছ বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাবি রে মৃদুল। আমার কাছে মৃদুলের মুখ দিয়ে গোঙানি শব্দ ছাড়া আর কিছুই বের হলো না। পরাণ কাকাও এবার যেন প্রচন্ড ভয় পেয়েছে। নৌকার পাটাতনের একদম শেষ প্রান্তে কাঠ হয়ে বসে রয়েছে সে। ঠোঁটটা বিড়বিড় করছে দেখে বোঝা যাচ্ছে ঠাকুরের নাম গান করছে হয়তো। তার চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে তারও দৃষ্টি সেই লালচে হিংস্র চোখগুলোর উপরেই স্থির হয়ে আছে। পরাণ কাকার চোখগুলো কেমন যেন স্থির, একটা নির্ভেজাল ঘোলাটে দৃষ্টি। মৃদুলের বুকের ভেতরটা কেমন যেন আরো একবার ছ্যাঁত করে উঠল ভয়ে। এসব কি হচ্ছে তার সাথে? টিমটিমে লণ্ঠনটা বাতাসের বেগে বারবার কেঁপে কেঁপে উঠছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাতচরা পাখিদের চিৎকার। তারাও যেন অজানা কোনো এক যুদ্ধে নেমেছে আজ রাতে। জঙ্গলের কালো অন্ধকার এতটাই গভীর যে সামান্য একটা লণ্ঠনের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না তা মেটানো। হঠাৎ জলের ভেতর থেকে উঠে এলো কালো কালো অবয়ব। প্রথমে একটা, তারপর দুটো, তারপরে তিনটে, চারটে, পাঁচটা, 10টা, 20টা, 100টা। তাদের প্রত্যেকের চেহারা কেমন যেন অদ্ভুত। ঠিক মানুষের মতো নয়, তবে চেহারায় আকৃতিতে মানুষেরই অনেকটা সামঞ্জস্য। কালো শীর্ণ দেহ, শরীর ভেদ করে যেন তার পিছনে দৃষ্টিগোচর হয়। আর প্রতিটি মানুষের গলার ওপরটা পুরোপুরি ফাঁকা, সেখানে কোনো মাথার অস্তিত্ব নেই। কাটা গলার নলি দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে রক্তের ধারা। মুহূর্তের মধ্যেই সমস্ত জঙ্গলে শুরু হলো দাপাদাপি। কারা যেন প্রচণ্ড গতিতে ছুটে চলেছে সেখানে। তবে কেউ মানুষ নয় তারা, প্রত্যেকেই যেন ছায়া ছায়া অবয়ব। চোখগুলো হিংস্র লাল আলোর মতো তাদের। তারা প্রত্যেকে যেন ছুটে আসছে মৃদুলের দিকে। হঠাৎ ঝপ করে একটা শব্দ উঠল নদীর জলে, সাথে সাথে আরো একটা মানুষ। না, মানুষ নয়, আত্মা, কোনো প্রাণী, ঠিক বুঝতে পারে না মৃদুল। সাথে সাথে সেই অদ্ভুত দেখতে প্রাণীটি নৌকায় উঠে পড়ল। তার সমস্ত শরীর দিয়ে টুপটাপ করে পড়ছে জল। তারও গলাটা মুন্ডু থেকে সম্পূর্ণ আলাদা। সেই মুন্ডুটা ধরা রয়েছে তার একটা হাতে। সেই দিকে চোখ পড়তেই আড়ষ্ট হয়ে গেল মৃদুল। আবছা অন্ধকারে হলদেটে আলোর মধ্যেই সে দেখতে পেল সেই মুন্ডুটা তার দিকে তাকিয়ে দাঁত বার করে হাসছে, আর তার লম্বা জিভটা ঝুলে প্রায় নৌকার পাটাতন স্পর্শ করেছে। আর সেই মুন্ডুটা পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মৃদুলের দিকেই। সেই দৃষ্টির মধ্যে ন্যূনতম করুণা দয়া নেই, কেবল আছে প্রতিহিংসার নিষ্ঠুরতার অবাধ কুটিল ষড়যন্ত্র। গলা ক্রমশ শুকিয়ে কাঠ হয়ে গেছে মৃদুলের ততক্ষণে, কিন্তু সেই কাটা মাথাটার দিকে তাকিয়ে চিনতে পারল মৃদুল। তবে না চিনতে পারলেই বোধহয় ভালো হতো তার পক্ষে।
কাঁপা কাঁপা কণ্ঠে মৃদুল বলল, তুই এখানে কি করে এলি? কি করে এলাম জানিস না তুই? হ্যাঁ, তাহলে তুই সবটা মনে কর। দেখ, সবকিছু সুন্দরভাবে মনে পড়বে তোর। দেখ, ধ্যার, যতবারই ভাবি শালা চাকরিটা ছেড়ে দেবো ততবারই কোথাও না কোথাও গিয়ে আটকে যায়। বাড়িতেও টেকা যায় না। কাজ না করলে লোকে বলবে বেকার ছেলে, কোনো কাজ নেই, সারাদিন বাপের হোটেলে খাই, আর কাজ করতে এলে বসের কথা শোনো। আজকে এই গ্রাম তো কালকে ওই গঞ্জ। এটা যেন কোথায়? হ্যাঁ, মাঝদিয়াপুর গ্রাম। কথাগুলো বিরক্ত নিয়ে বলতে বলতেই পকেট থেকে একবার সাদা কাগজের টুকরোটা বের করে দেখে রণজয়। তার মধ্যে আবার বাসের কন্ডাক্টরের ভাড়া নেই, আর বড্ড তাড়া। দাদা, এই যে শুনবেন, বলছি এই মাঝদিয়াপুর গ্রামটা যাওয়ার রাস্তাটা একটু বলবেন, আসলে কখনো আসেনি তো। কন্ডাক্টর বেশ কিছুক্ষণ রণজয়ের দিকে তাকিয়ে নিয়ে তারপরে বলল, মাঝদিয়াপুর যাওয়ার জন্য আপনাকে বীরপুরে নামিয়ে দেবো। ওখান থেকেই আপনি রিক্সা ভাড়া করে চলে যাবেন। তবে হ্যাঁ, সাবধান, ওখানে একটা রাস্তা আছে শুনেছি, কি যেন নাম বেশ, ও হ্যাঁ, তেঁতুলতলা। ওই জায়গাটা একটু সাবধান দাদা। আপনার ওখানে পৌঁছাতে প্রায় রাত হয়ে যাবে। তার ওপর আজকে আবার রেডিওতে বলেছে সন্ধ্যেতে নাকি বেশ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যা করবেন দাদা একটু সাবধানে বুঝে শুনে করবেন, বুঝেছেন? ও জেঠু, দেখি তোমার টিকিটটা দেখি। চেপে বসুন, অনেক জায়গা আছে, একটু চেপে বসুন। কন্ডাক্টর কথাগুলো বলতে বলতে আবার পরের সিটের দিকে চলে যায়। রণজয় বাসের জানলার বাইরের দিকে প্রকৃতি দেখতে দেখতে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বাসের সিটে মাথাটা এলিয়ে দিয়ে মনে মনে বলে, কিবা ঝড়, কিবা বৃষ্টি, কিবা তুষার বজ্রপাত, এই ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজের ছুটি নেই, তারপর মাস গেলে নামমাত্র কটা টাকা আর 24 ঘন্টার পরিশ্রম। তার চোখটা লেগে গিয়েছিল একদম শেষ সময়ে। বাসের লোকজনের চেঁচামেচিতে আবার ঘোরটা কেটে গেল। বাস থেকে নামতেই রণজয় দেখতে পায় আকাশ জুড়ে ঘোর কালো মেঘ জমেছে। পিঠে ব্যাগটা নিয়ে একটা রিক্সা ধরে সোজা চলে আসে সে। একটা বাঁশ বাগানের রাস্তার সামনে নামিয়ে দিয়ে রিক্সাওয়ালা কিছুতেই যেতে রাজি হয় না। এরপরে, আরে আমি আপনাকে না হয় আরও কটা টাকা বেশি দেবো, আপনি নিয়ে চলুন না দয়া করে। আকাশের অবস্থাটাও ভালো নয়, এক্ষুনি বৃষ্টি নামবে। না বাবু, আপনি আমায় এই টাকার জন্য বলবেন না। পারলে আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না সন্ধ্যের পর। কাল বেলা হলে না হয় যাবেন। তার উপরে আকাশের যা অবস্থা, এই পাশের একটা হোটেল আছে, আজকে রাতে না হয় এখানেই কাটিয়ে নিন বাবু। আপনি চলুন, আমি আপনাকে সেখানেই নামিয়ে দিচ্ছি। তার জন্য আমায় কোনো পয়সা দিতে হবে না। কিন্তু ওই রাস্তা আমি মোটেও যাব না। কিন্তু ও রাস্তায় কি আছে, মানে সমস্যাটা কিসের? চোর ডাকাতের ভয় নাকি? বাবু কি আছে তো আমি চোখে দেখিনি, কিন্তু ও রাস্তায় রাতের বেলা গেলে কেউ আর ফেরে না। ওখানকার সমস্ত লোক সন্ধ্যের পর ওই রাস্তা একেবারে এড়িয়ে চলে। নিজের ভালো চান তো আপনি ওই রাস্তায় রাতের বেলা যাবেন না। তারপরে রিক্সাওয়ালা আকাশের দিকে চেয়ে বলল, দেখছেন বাবু, আকাশের অবস্থা একেবারেই খারাপ হয়ে এসেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি নামলো বলে আর দেরি করা ঠিক নয় বাবু। খুব সাবধান বাবু, ভেবেচিন্তে কাজ করবেন। রিক্সাওয়ালা চলে যেতে রণজয় নিজেকে একটা পথহীন নাবিকের মতো আবিষ্কার করল। চারপাশে তাকিয়ে দেখল একটা জনপ্রাণীর কোনো চিহ্ন মাত্র নেই। নাম না জানা কত বড় ছোট গাছ ঘিরে আছে জায়গাটায়। মেঠো পথ এলোমেলো বয়ে গেছে সামনের দিকে। দূর থেকে দিগন্ত রেখা যেখানে মিশেছে
সেখানে কেবল ছাই রঙের কালো মেঘ। 7-5 ভেবে সেই মেঠো পথের দিকে পা বাড়ালো রণজয়। আর তখনই কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস এসে কাঁপিয়ে দিয়ে গেল তাকে। কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো। শহরের রাস্তা আর গ্রামের রাস্তার ফারাক যে কতটা, সেটা এবার টের পেল রণজয়। নিদেন পক্ষে যদি একটা সঙ্গী থাকত। হাত ঘড়ি সময় বলছে সন্ধে 6টা বেজে 10 মিনিট। কিন্তু যত বেশি পথ হাঁটছে সে ততই যেন অন্ধকার আরো গাঢ় হয়ে গিলে ফেলছে তাকে। মনে মনে যেন এবার একটা ভয় পেল সে। সামনের মাইল ফলকটা ধুলোবালি মাখা অবস্থায় পড়ে আছে, তার রংটা প্রায় চটে গেছে উপর থেকে। তবু সে বুঝতে পারল লেখা আছে তেঁতুলতলা 0 কিমি। তেঁতুলতলা? নিজের মুখ ফুটে অস্ফুটে কথাটা বেরিয়ে এলো তার। সাথে সাথেই সে অনুভব করল তার গলাটা ঈষৎ কাঁপছে। বুঝতে পারল এ সব কিছুই তার ওই বাসের কন্ট্রাক্টর আর ওই রিক্সাওয়ালাটার বলা কথার ফল। নিজের মেরুদণ্ড বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার। মেঠো রাস্তা ধরে হাঁটতে লাগলো। হঠাৎই শুরু হলো ফোঁটা ফোঁটা করে বৃষ্টি। রণজয় মনে মনে বেশ বিরক্ত নিয়েই বলল, হ্যাঁ, কার মুখ দেখে উঠেছিলাম আজকে কে জানে। সব শেষে বৃষ্টিটাই বাকি ছিল, আর এখন সেটাও পরিপূর্ণ হলো। ভাগ্যের সঙ্গে ছাতাটা নিয়ে এসেছিলাম, আর একটা টর্চ লাইটও আছে। তেঁতুলতলা পেরিয়ে যাওয়ার পরেই মাঝদিয়া গ্রাম, সেখানে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র। রাতে তো ওইখানে থাকারই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এ যে এমন ধ্যারে গোবিন্দপুর হবে আগে থেকে কি জানতাম? তার উপর উপরি পাওনা হিসেবে আবার এই বৃষ্টি, 16 গলা পূর্ণ। ছাতাটা মাথায় দিয়ে টর্চটা হাতে নিয়ে পথ চলতে লাগলো রণজয়। একটা সময় অন্ধকার গিলে নিল সবটুকু আলোকে। এতটাই গাঢ় অন্ধকার যে নিজের শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো কিছুই নজরে আসছিল না তার মধ্যে মাঝে মাঝে রাতচরা পাখিদের তারস্বরে চিৎকার বুকের ভেতরে হৃদস্পন্দন থামিয়ে দিতে সক্ষম। এতক্ষণের ভয়টাকে বিশেষ পাত্তা না দিলেও এবার যেন ভয়টা ধীরে ধীরে সমস্ত শরীর বেয়ে গলা অবধি উঠে আসে তার। একটা খসখসে শব্দ কানে আসে, তার সাথে পিছু পিছু কারোর পায়ের চলার শব্দ ভেসে আসে। এবার জল কাদা ভেঙে ছপ ছপ করা একটা শব্দ, অথচ পিছনে সে কাউকেই দেখতে পায়নি এখনো অবধি। রণজয় আবার মনে মনে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। না 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 না, এই সমস্ত কিছুই মনের ভুল। আমার মতো দুর্ভাগ্য আর কেউ আছে নাকি যে রাতের বেলায় এমন অচেনা নির্জন জায়গায় দুর্যোগের রাতে বের হবে? ওই রিক্সাওয়ালা ওই বাস কন্ট্রাক্টরের কথা শুনেই এমনটা মনে হচ্ছে। আর তাছাড়া গ্রামের দিকে তো এমন নির্জন জলা জঙ্গলে ঢাকা জায়গায় এমনিতেই নানান গল্প রটে। এইটাই এমন একটা গল্প হবে। তবে সাপ খোপের ভয়টা একটু বেশি করছে। শব্দটা আবার যেন একই লয়ে একই ছন্দে তার সাথে সাথেই চলছে তার পিছে পিছে। মাঝ রাস্তাতে থেমে রণজয় 2-1 বার পরীক্ষা করে দেখল, হ্যাঁ ঠিকই, শব্দটা ঠিক পিছু পিছু আসছে। অথচ টর্চের আলোয় কিছুই দেখা যাচ্ছে না। সম্পূর্ণ ফাঁকা রাস্তা, কারোর জল কাদা ভেঙে হেঁটে আসার শব্দ। এবার একটা সত্যি সত্যি ভয় পেল রণজয়। হিসেব মিলছে না তার।
তাহলে কি ওই কন্ট্রাক্টর আর রিক্সাওয়ালার কথাটাই সত্যি? না না, তা কি করে হয়? কিন্তু আর বেশিক্ষণ এই সমস্ত দ্বন্দ্বে থাকতে হলো না রণজয়কে। তার আগেই একটা আচমকা, একটা হাড় হিম করা হাসির শব্দে থেমে যেতে বাধ্য হলো রণজয়। চেষ্টা করলেও যেন যেন তার পা আর সামনের দিকে কোনোভাবেই এগোবে না, কারণ হাতে থাকা টর্চের আলোতে সে দেখতে পেয়েছে তার থেকে সামান্য দূরেই দাঁড়িয়ে রয়েছে এক সাংঘাতিক জিনিস, যাকে মানুষের অবয়ব বললেও মানুষ বলা যায় না। অমন চেহারা কোনো সাধারণ মানুষের সম্ভব নয়। টর্চের আলোয় রণজয় দেখতে পেল একটা কালো জীর্ণ শীর্ণ দেহ দাঁড়িয়ে রয়েছে সেখানে। তবে কেবল দেহটাই দাঁড়িয়ে রয়েছে, তার মাথাটা অন্য জায়গায়। তারই হাতে ধরা আছে সেটা, সেই কাটা মুন্ডুটা, দাঁতগুলো বের করে হাসছে। সেই মুখে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর কুটিল হাসি। কাটা গলা দিয়ে শুকনো কালচে রক্ত গড়িয়ে জমাট বেঁধে গেছে। রণজয়ের মনে হলো তার পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে। তার এতদিনের সমস্ত বিশ্বাস এক লহমায় সব উবে গেছে। চোখ চাইলেও যেন সরাতে পারছে না রণজয়। টর্চের হলদেটে আলোতে সেই কাটা মুন্ডুটার চোখগুলো বিভৎস আগুনের মতো জ্বলছে। জিভটা বেরিয়ে রয়েছে প্রায় 1 হাত। অজান্তেই মুখ ফুটে একটা ভয়ার্ত গোঙানির আর্তনাদ বেরিয়ে এলো তার। বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। কিন্তু রণজয়ের কথা ঘুরে ফিরে আবার ঠিক তার কানেই ফিরে এলো। কে বসে থাকবে এমন দুর্যোগের রাতে, এমন নির্জন জায়গায় তাকে বাঁচাতে? কিন্তু রণজয়ের এমন আকুতি মিনতিতে আরো যেন বেশি খুশি হলো সেই প্রেতাত্মা। তার হাসির শব্দ এবার ছড়িয়ে পড়ল সমস্ত আকাশে বাতাসে। রণজয়ের 2 কানের পাশ দিয়ে কেবল সমানে শোঁ আওয়াজ করে ঠান্ডা জলো বাতাস বয়ে যাচ্ছে। একটা কাঁপুনি যেন ভেতর থেকে উঠে আসে শরীর বরাবর। খুব চেষ্টা করে পিছন ফিরে কোনো মতে দৌড়াতে চেষ্টা করলো সে, কিন্তু তার সমস্ত শরীর কাঁপার জন্য সে মোটেই জোরে জোরে দৌড়াতে পারল না। কিন্তু বিপদ বোধ হয় আজ রণজয়ের পিছু কোনোভাবেই ছাড়বে না। হঠাৎ একটা গাছের ডালে থাকা শক্ত কিছুতে ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ল সে। টর্চটা হাত থেকে গড়িয়ে পড়ে যায় সামান্য দূরের একটা ঝোপের আড়ালে। মাথায় বেশ আঘাত লাগার জন্য প্রথমে কিছু না বুঝতে পারলেও পরে চোখ সামান্য সয়ে আসতেই রণজয় যা দেখে তাতে তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। সে দেখতে পেল গাছের উপর পা ঝুলিয়ে বসে রয়েছে মাথাহীন সারি সারি লম্বা লম্বা কালো অবয়ব। তাদের প্রত্যেকেরই মাথা তাদের একটা হাতে ধরা আছে। প্রত্যেকটি মাথা বিভৎস রকম ভাবে হাসছে, আর চোখগুলো একসঙ্গে লাল হয়ে জ্বলছে আবার নিভছে। তাদের স্থির দৃষ্টি রণজয়ের উপরেই। কাদায় পড়ে গিয়ে
পিঠের দিকটা অনেকটাই ব্যথা পেল সে। কিন্তু জীবন মৃত্যুর দোলাচলে দাঁড়িয়ে কোনো মানুষ কি আর এই সামান্য ব্যথা অনুভব করতে পারে? তার সমস্ত শরীর ততক্ষণে পাথরের মতো শক্ত হয়ে গেছে। মাটির সাথে ঘষতে ঘষতে সোজা হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল সে, কিন্তু না, পারল না। একটা অসম্ভব রকমের কাঁপুনি শুরু হয়েছে সমস্ত শরীরে তার। সঙ্গে ঠান্ডা জলো বাতাসে দাঁতে দাঁত লেগে যাচ্ছে। প্রায় দম বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে একটা সময় রণজয় দেখতে পেল গাছ থেকে নামছে সারি সারি মৃত্যুদূতের দল। প্রত্যেকটা কবন্ধ যেন এগিয়ে আসছে তার দিকে। তাদের গলা থেকে চুইয়ে পড়া কালচে রক্ত শুকিয়ে গিয়ে দলা মাংসের মতো হয়ে আছে। বারবার গা গুলিয়ে উঠল রণজয়ের। কোনোভাবে সে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, তো পালিয়ে যাওয়া দূরের কথা। তাকে গোল করে ঘিরে তার চারপাশ জুড়ে ধীরে ধীরে এগিয়ে আসছে হিংস্র সাপদের দল। হঠাৎই একটা কালো শরীর মাথার চুলের মুঠি ধরে টানল রণজয়। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। নিজের ঘাড় আর মাথার সাংঘাতিক যন্ত্রণা শুরু হয়েছে। সেই কালো মূর্তিটির শারীরিক গঠন একটা টলা মাংসপিণ্ডের মতো হয়ে রয়েছে, আর অন্য হাতে ধরা রয়েছে একটা কাটা মুন্ডু। সেটা এক দৃষ্টিতে চোখের দিকে তাকিয়ে রয়েছে তার। সেই কাটা মুন্ডু যেন জীবন্ত কথা বলছে, হাসছে। ধীরে ধীরে সেই কাটা মুন্ডুর মুখ থেকে নির্গত জিভটা গলায় পেঁচিয়ে যায় রণজয়ের। দম বন্ধ হয়ে আসে কষ্টে। এবারে দিল চুলের মুঠি ধরে এক টান। সেই চুলের মুঠি ধরে টানার প্রচণ্ড যন্ত্রণা, তার সাথে এবার যেন নিঃশ্বাসও বন্ধ হয়ে আসে তার। জিভটা বেরিয়ে আসে প্রায় গলা পর্যন্ত। চোখে মুখে ক্রমশ অন্ধকার নেমে আসে। মাটিতে নুয়ে পড়ার ঠিক এক মুহূর্ত আগে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে একটা ঝটকায় উঠে দাঁড়ায় সে। তারপর ছুটতে ছুটতে চলে যায় সামনের রাস্তায়। টর্চের আলো ততক্ষণে নিভে গিয়ে চারপাশটা অন্ধকারে ভরে গেছে। নিজের এক হাত সামনে কি রয়েছে তাও জানে না সে। তবুও সে চোখ বন্ধ করে ছুটে যাচ্ছে সামনের দিকে। গলার ভিতরে হাড়গুলো ভেঙে যাওয়ার প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে। শ্বাস নিতে গেলেও বুকে বাঁধছে। তবুও নিজেকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করতেও ছাড়ল না সে। তবে আজ বোধহয় কপালে মৃত্যু লেখা ছিল রণজয়ের। তেঁতুলতলার গা ঘেঁষে যে বয়ে যায় একটা নদী, সেটা তার জানা ছিল না। অন্ধকারে সেই নদীতে গিয়েই ঝাঁপিয়ে পড়ে সে। কিন্তু তেঁতুলতলার জল স্থল সবই যেন অভিশপ্ত। প্রকৃতির কোনায় কোনায় যেন লুকিয়ে আছে হিংস্র সাপদের মতো মৃত্যু। করাল থাবা বের করে অপেক্ষা করছে তারা শিকারে। দুর্ভাগ্য পীড়িত রণজয় জলের মধ্যে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। সে অনুভব করতে পারে তার পা দুটোকে দুটো অতিরিক্ত ঠান্ডা হাত টানছে। ততক্ষণে বৃষ্টিটা আরো মুষলধারে বেড়েছে। হঠাৎ বজ্রপাতের আলোয় দেখতে পায় তাকে ঘিরে রয়েছে জলের মধ্যে কতগুলো কাটা মাথা। আর নিজের মাথার চাপ সহ্য করতে না পেরে সে চোখ বন্ধ হয়ে আসার ঠিক আগের মুহূর্তটুকু সময়ে সে টের পায় নিজের ঘাড়ের কাছে একটা প্রচণ্ড যন্ত্রণা। গল গল করে রক্ত বেরিয়ে আসে গলা দিয়ে।
মৃত্যু যন্ত্রণার শেষ আর্তনাদটুকু তার গলা দিয়ে আর বেরোয় না। তারপর এক সময় সবকিছু ঠান্ডা শান্ত হয়ে যায়। কেবল জলের উপরে স্তরটা ভেসে যায় গাঢ় লাল রক্তে। রণজয় দেখে তার নিজের গলা থেকে মুন্ডুটা ছিঁড়ে বেরিয়ে এসেছে বাইরে, আর তার কবন্ধটা ভেসে আছে জলের উপরে। তার ঠোঁট বরাবর খেলে যায় একটা রহস্যময় শয়তানি হাসি। চারপাশ অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখতে পায় সে, সেখানে তারই মতো সমস্ত স্কন্ধকাটাদের ভিড়। তারাও তার মতোই তাদের হাতে মুন্ডু নিয়ে অপেক্ষা করে আছে জীবন্ত শিকারের জন্য। জানিস মৃদুল, একটা সাংঘাতিক খবর আছে। তোকে খবরটা দেওয়ার জন্য মনটা একেবারে আনচান করছিল। মৃদুল হাতে বিড়িটা দ্রুত নিচে ফেলে সেটাকে নিভিয়ে দিয়ে আনমনাভাবেই বলল, কি সাংঘাতিক খবর, বলে ফেল। বাঘমোড়ার চরে বিশাল মাছ উঠেছে। হরেন কাকা, রতন কাকা ওরা প্রত্যেক দিন তো যাচ্ছে, একেবারে নৌকা ভরে ভরে মাছ নিয়ে ওরা হাটে বিক্রি করছে। আমরা গেলে দেখবি লুকিয়ে পড়েছে। শেষের দিকটা বেশ একটু দীর্ঘশ্বাস নিয়েই বলে, দেখেছিস তো কি অবস্থা, দুটো ছেলে মুখে দুমুঠো ভাতও তুলে দিতে পারছি না বাবা হয়ে। এর থেকে অপমানের লজ্জার কি কিছু আছে? আর ওইদিকে বিজয়কে দেখ, ছোটবেলা থেকে বড় হলো, একসাথে আম কুড়োতে যাওয়া থেকে শুরু করে জমিতে আনাজপাতি চাষ করা, দুধ দোয়ানো, পুকুরে স্নান করতে যাওয়া, একসাথে এতগুলো দিন থাকার পরেও কেমন বেইমানিটা করলো। শালা আমরা একসাথে নৌকা চালানো শিখলাম, মাছ ধরা শিখলাম, কিন্তু ওই মালটা মনে হয় জাদু জানে। জাল টানলেই ভরে ভরে মাছ উঠে আসে জালে। হ্যাঁ রে শালা, আমারও সত্যি তাই মনে হয় রে। আমি ওকে না একদিন রাতের বেলা দিদির শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার সময় দেখতে পেয়েছিলাম। ওই বিজয় নদীর ঘাটের পাশে বসে কি যেন একটা করছিল। মনে হয় ও জাদুটো না জানে, না হলে মাত্র এই কয়েকদিনের মধ্যেই ও কিভাবে এত টাকার মালিক হয়ে গেল বলতো। আমাদের এখন দেখতে পেলেও আর চিনতে পারে না। জানিস ভাই, এই ভবে যার টাকা বেশি তারই কদর বেশি। তা আমাদের ওই সমস্ত ভেবে লাভ নেই রে মৃদুল। তার চেয়ে ভালো আজ বিকেলবেলায় চল, বাঘমোড়ার ঘাটের কাছে বড় বড় মাছ উঠছে, নৌকাখানা বের করে ওই দিক দিয়ে ঘুরে আসি। না, বিকেলে যাব না, রাতের বেলায় যাব। আরে ওই সময়টা ফাঁকা থাকে ওই রাস্তা, বেশি লোকজনের ভিড় হলে আবার মাছ কমে যাবে। রাতের বেলায় যাব, গিয়ে টুপ করে মাছ ধরে নিয়ে চলে আসবো। পাপা পাগল হলি নাকি রে মৃদুল? ওই তেঁতুলতলার রাস্তাটা ওর পাশেই। রাতের বেলা তুই ওই পথে নৌকা নিয়ে যাবি, তোর প্রাণের কি একটুও ভয় ডর নেই? দেখ এখন ইয়ার কি করিস না একদম। বিকেলবেলায় সোজা নৌকা নিয়ে ঘাটের ধারে দাঁড়াবি, পরশু সোমবার হাটে গিয়ে বেচতে পারবো। মলয় উঠে চলে যাচ্ছিল জায়গাটা ছেড়ে বাড়ির দিকে, কিন্তু পিছন থেকে মৃদুল আবার তাকে ডাক দিল, শোন, একবার খোঁজ নিতে পারবি বিজয় কি করেছিল মাছ পাওয়ার জন্য? কি করে এত পয়সার মালিক হলো সে? তা কি করে বড় লোক হলো সেটা আমাকে বলবে কেন? পরের জন্য এত না ভেবে এবার একটু নিজের জন্য ভাবো তো দেখি বাছা। আমি চললাম, মা আবার রাগ করবেন দেরি করলে। মলয় চলে যাবার পরও মৃদুল ঠায় বসে রইল কিছু সময় দেয়ালে হেলান দিয়ে। নতুন করে বিড়িটা ধরিয়ে নিয়ে টানতে টানতে ভাবল বিজয়ের কথা, তার ছোটবেলাকার সেই বন্ধুটার কথা, যে বন্ধুটা হঠাৎ করে বড়লোক হয়ে ভুলে গেল তাদের সবাইকে। আর এদিকে মৃদুল দুই ছেলের বাপ হয়েও তাদেরকে ঠিক মতো দুবেলা খাওয়াতে পারছে না। তবে মৃদুলের ফাঁকা মাথায় কুবুদ্ধির অভাব ছিল না কোনো।
বিড়ির শেষ ধোঁয়াটা ছেড়ে মৃদুল সামান্য হাসতে হাসতে বলল, পুরনো বন্ধুকে কি অত সহজে বলা যায়? কি বল বিজয়? তুই তো আমাকে শিখিয়েছিলিস বিজয়, কিভাবে ভালো থাকতে হয়, কি করে সকলের সাথে সুন্দর ব্যবহার করতে হয়। অথচ আজ তুই কোথায় যেন পালিয়ে গেলি। তুই পালিয়ে গেলি তো কি হয়েছে বিজয়? আমি যাব তোর কাছে, তোর সাথে গল্প করতে, মাছ ধরতে, নৌকো করে ঘুরতে, ঠিক ছোটবেলাকার মতো। কত মজা হবে বল। হ্যাঁ, আমায় কতজন কত কথা বলল, একসাথে কাজ করলাম আমরা। অথচ দেখ তুই কেমন তাড়াতাড়ি এগিয়ে গেলি, আর আমি সেই পিছনেই পড়ে রইলাম। বাড়িতে গিয়ে বউটাকে মুখ দেখাতে পারি না, সেও সালা বারবার তোর সাথে আমায় তুলনা করে। কি করে এত মাছ পাস তুই? হ্যাঁ, জাদু জানিস না কি রে? এর মাঝে কেটে গেছে আরও বেশ কয়েকটা দিন। জালে টুকটাক মাছ ধরে যে কটা টাকা হয়েছে তা দিয়ে গুনে গুনে কোনো মতে টেনে টুনে সংসার চলছে মৃদুলের। ভাই বিজয়, বাড়ি আছিস? বিজয়, আয়। আরে মৃদুল যে, আয় আয় ভিতরে আয়। না, মাছ ধরতে বেরোবো। একা একা যাচ্ছিলাম, তাই ভাবলাম আজকে তোকে নিয়ে যাই। তাছাড়াও কতদিন তো আমাদের দেখা কথাবার্তা হয়নি। বাড়িতেই তো বসে আছিস, তা আমার সাথে চল না, সন্ধ্যের আগেই ফিরে আসবো। বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করে নিল বিজয়, তারপর হাসতে হাসতে বলল, চল, তবে বেশি রাত করিস না। একটু জ্বর ভাব আছে শরীরটা, বিশেষ ভালো নেই। কতদিন তোর সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় না, এইটুকু সুযোগ আমি হাতছাড়া করবোই না। মাঝে মাঝে মাছ নিয়ে শহরে যেতে হয়, ফিরতে দিন তারিখ কখনো কখনো সপ্তাহখানেক লেগে যায়, বুঝলি? ও, বড্ড কাজের চাপ, তাই না? দেখ তুই কত পড়ে উঠে গেলি, আর আমাদের নুন আনতেই পান্তা ফুরোনোর মতো অবস্থা। জালে যেন মাছ ওঠেই না। বলি, শেখাতে পারিস তো কিছু নতুন কায়দা টায়দা? নতুন কায়দা কিছুই নয়, প্রচুর খাটাখাটুনি, মনোযোগ দিয়ে কাজ, আর কি হয়ে গেছে। মৃদুল নৌকাটার দাঁড় বাইতে বাইতে নিয়ে আসে গভীরে। বিকেলের পড়ন্ত সূর্য প্রায় ডুবুডুবু। বাঘমারা চড়ে গিয়ে না হয় নৌকাটা বাঁধবো। কি বললি? বাঘমারা চড়? তুই কি আমার সাথে মজা করছিস মৃদুল? দিনের বেলায় ও পথ মারাতে গ্রামের লোকের বুক কাঁপে, আর তুই কি না এই ভর সন্ধ্যেবেলায় ওইদিকে যাবি? সন্ধ্যের পর ওই রাস্তায় গিয়ে আর কি কেউ ফিরে আসতে পেরেছে আজ অব্দি? ফিরে আসার জন্য তো যাচ্ছি না, রেখে আসার জন্যই তো যাচ্ছি। ওই দেখ পিছনের দিকে তাকা, দেখ কি আসছে, দেখ। বিজয় পিছনের দিকে তাকিয়ে দেখল, আর অন্ধকারের ভিতর আরও একটা নৌকো এগিয়ে আসছে তাদের সাথে সাথেই। চোখটা শুরু করে দেখার চেষ্টা করলো বিজয়। আরে, ও যে মলয়, ও এখানে কি করছে? বারে, ও সাথে না থাকলে আমি একা বাড়ি ফিরবো কি করে? নৌকাটা তো এখানে ফেলে যাব, না হলে গ্রামের লোককে গিয়ে কি জবাব দেব আমি শুনি? হ্যাঁ, লোকে তো জিজ্ঞেস করবেই বিজয়ের কি হলো। মৃদুলের মুখের অভিব্যক্তি যেন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। তার চোখের দৃষ্টি কেমন যেন তীক্ষ্ণ, ধারালো, চোয়ালগুলো শক্ত হচ্ছে যেন। মুখের মধ্যে ফুটে উঠছে একটা রাগ, প্রতিহিংসা। সন্ধ্যের আবছা আলোতেও সেটা চোখ এড়াল না বিজয়ের। মাঘ মাসের সময়, কাজেই জল বরফের মতো ঠান্ডা। গায়ে পড়লেই সমস্ত শরীর অসাড় হয়ে যেতে বাধ্য। বিজয়ের এখন সামান্য ঘাম হতে শুরু হয়েছে। কেমন যেন একটা ভয় করছে, কিছু একটা
কোথা গন্ডগোল আছে। এ মৃদুল তার ছোটবেলাকার চেনা সেই মৃদুল নয়, কেমন যেন অন্যরকম। না না, বিজয়ের অনেক আগে থেকেই ভাবা উচিত ছিল, বহুদিন যে বন্ধু খোঁজ খবর নেয় না, সে যে হঠাৎ করে তাকে ডাকলো আর সে চলে এলো বাড়ি ছেড়ে। এই মৃদুল, তুই আমার সঙ্গে কিন্তু এখন মজা করবি না। দেখ, আমার শরীরটা কিন্তু বিশেষ ভালো নেই, এই জলো হাওয়া সহ্য হবে না। তুই নৌকা ভিড়িয়ে বাড়ির দিকে চল। মৃদুল যেন খিলখিলিয়ে হেসে উঠল বিজয়ের কথাটা শুনে। তারপর হাসতে হাসতে চিৎকার করে বলতে লাগলো, কেন 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 হ্যাঁ, সব জায়গায় তো তোরই সম্মান, নিজের বাড়ি, পাড়া, পরিবার সব জায়গায় সুনাম। হ্যাঁ, আমি জানি জাদু টোনা করে তুই এত মাছ পাস। হ্যাঁ, একই সাথে শিখেছিলাম মাছ ধরা। কই কই আমাদের তো কিছু জালে ওঠে না। হ্যাঁ, ততক্ষণে নৌকাটা এসে থেমেছে একটা পাড়ের দিকে। কিন্তু পাড়ের চারপাশে জঙ্গল, একটা লোকও যে আশেপাশে থাকবে না এটাই স্বাভাবিক, কারণ জায়গাটা তেঁতুলতলার খুব কাছে। বিজয়ের হাত পা কাঁপতে শুরু করেছে। সে এতক্ষণে বুঝতে পেরেছে তার সাথে ভীষণ অন্যায় কিছু একটা ঘটবে। কি বলতে চাইছিস কি তুই মৃদুল? মলয় কেন নিয়ে আসলো ও আমাকে এখানে? প্রচুর প্রচুর নাম কিনেছিস তো, হ্যাঁ, তাই আর ঠিক সহ্য করতে পারছি না। তুই তো শিখিয়েছিলি সব সময় সব কিছু ভাগাভাগি করে নিতে হয়। হ্যাঁ, ঠিক যেমন ছোটবেলায় কুলের আচার ভাগাভাগি করে খেতাম। কথাগুলো বলতে বলতে মৃদুল তার নৌকোর ছইয়ের ভেতর থেকে গামছা বড়ানো একটা লাল মতো বস্তু বের করে নিয়ে আসে। সামান্য লণ্ঠনের আলো টিম টিম করে জ্বলছে কেবল। আচমকা মলয়ে এসে বিজয়ের হাতগুলো পিছমোড়া করে বেঁধে দিল একটা বড় গাছের ডালের সাথে। বিজয় অনেক চেষ্টা করল, ধস্তাধস্তি করেও যেন দুজনের সাথে সে ধস্তাধস্তিতে পেরে উঠল না। তাছাড়া বিজয়ের শরীরটাও বিশেষ ভালো ছিল না। ছি 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 ছি, তোদেরকে আমি আমার নিজের বন্ধু হিসেবে ভাবতাম, কিন্তু তোরা নিজেদের এমন রূপ দেখালি। ছি, আমি জানি না আমি কেমনভাবে মাছ ধরি, কেন আমার হাড়ি ভর্তি মাছ থাকে আর তোদের ফাঁকা থাকে। শুধুমাত্র এটুকু জানি যে আমাকে শিখিয়েছিল সে তোদেরকেও শিখিয়েছিল, কিন্তু তোরা অমানুষের মতো আজকে আমার সাথে ব্যবহার করলি। শালা বিশ্বাসঘাতকের দল! মলয় মলয়, তুই এমনটা করতে পারলি আমার সাথে? টাকার লোভ যে বড় লোভ রে, সে তো বন্ধুত্বের চেয়েও বড়। বাপ হয়ে যখন ফাঁকা হাতে বাড়ি ঢুকি না, ছেলে দুটোকে নতুন জামা কিনে দিতে পারি না, বড্ড কষ্ট লাগে, বড্ড কষ্ট লাগে। নিজেকে না বড্ড ব্যর্থ মনে হয়। তাই তো তোর কাছে এসেছি, বলে দে না কি উপায়। তোকে মলয় দেখেছে, রাতে অন্ধকারে নদীর পাড়ে কিছু একটা করিস তুই, বলে দে আমাকে, তোকে আবার আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, তোর এতটুকু কষ্ট হবে না। আমি কিছুই করি না। যেটা মলয় দেখেছিল, সেদিন আমার বাড়িতে পুজো ছিল রাতে, সেই পুজোর ফুল ঘট সব নদীর জলে ভাসিয়ে দিতে গিয়েছিলাম। মৃদুলের যেন মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। এবার হাতে থাকা লাল রঙের কাপড় মোড়ানো জিনিসটা খুলে ফেলে এক টানে। একটা চকচকে ধারালো ভোজালি বেরিয়ে আসে সেখান থেকে। লণ্ঠনের হলদে আলোয় সেটা চকচক করায় বোঝা যায় তার ধারালো প্রবলতাকে। এবার যেন গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায় বিজয়ের। মাথাটা প্রচণ্ড গরম হয়ে মৃদুল এখন যেন সাক্ষাৎ এক নর পিশাচে পরিণত হয়েছে। হাতে থাকা ভোজালিটা শক্ত করে ধরে এগিয়ে আসে সে বিজয়ের দিকে। কিছু বলার আগেই গলায় বসিয়ে দেয় একটা জোরালো কোপ। সঙ্গে সঙ্গে একটা থপ করে আওয়াজ করে মাটিতে পড়ে যায় বিজয়ের কাটা মুন্ডুটা।
রক্তে সমস্ত নদীর পাড়টা ভেসে যায়। মলয় আর মৃদুলের সমস্ত শরীর ভিজে যায় টাটকা উষ্ণ রক্তে, আষ্টে গন্ধে। কোত্থেকে যেন নাম না জানা রাতচরা পাখিরা ডেকে উঠেছে বিশ্রী শব্দ করে। ঘটনার আকস্মিকতায় দুজনেই বিহল দৃষ্টিতে তাকিয়ে আছে একে অপরের দিকে। এটা তুই কি করলি মৃদুল? এটা তুই কি করলি মৃদুল? সর্বনাশ হয়ে গেছে। তুই তো ওকে সামান্য ভয় দেখানোর জন্য নিয়ে এসেছিলিস, যাতে ওর পেট থেকে আসল কথাটা বার করা যায়। কিন্তু তুই এটা কি করলি? তুই যে মহা সর্বনাশ করে ফেললি রে। এখন 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 কি হবে? তুই ওকে মারলি কেন? কেন মারলি? মৃদুল তখনও হকচকিয়ে যাওয়ার মতো দাঁড়িয়েছিল হাতে সেই ভোজালিটা নিয়ে। তার হাত পা এখনো কাঁপছে। বুকের ভেতরে শুরু হয়েছে প্রচণ্ড জোরে হাতুড়ি পিটুনির শব্দ। গলা কাঁপতে কাঁপতে মৃদুল বলে ওঠে, আমি বুঝতে পারিনি, আমার মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেল। আমি এই ভুল কাজটা করে ফেললাম। এখন কি হবে আমি জানি না। কি হবে? খুব কাছে পিঠে কোথাও যেন সমস্বরে অনেকগুলো শেয়ালের ডাক একসাথে শোনা গেল। কথায় আছে শেয়ালেরা নাকি অশরীরীদের দেখতে পায়, আর তখনই তারা এমনভাবে সমস্বরে চিৎকার করে ওঠে। এই জায়গাটা একদম ভালো নয় রে মলয়। আর এক মুহূর্ত না অপেক্ষা করা ভুল হবে। হ্যাঁ শোন, একটা সুন্দর করে গল্প ভাবতে হবে, যাতে করে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এই জায়গাটার তো এমনিতেই অনেক বদনাম আছে। হ্যাঁ, নৌকাটা এখানে উল্টে রেখে যাব, ওর পাশেই, একদম পাশেই। ওদের কথাগুলো বলার সাথে সাথেই শুরু হলো প্রচণ্ড একটা ঝড়। ঠান্ডা বাতাসে সমস্ত শরীর যেন ছুরির ফলার মতো কাটছে। সেই বাতাসেই বিজয়ের কাটা মুন্ডুটা গড়াতে গড়াতে এসে পড়ল তাদের ঠিক দুই পায়ের মাঝখানে। প্রচণ্ড ভয়ে মলয়ের হাত থেকে ছিটকে সরে গেল মৃদুল। নদীর জলে শুরু হয়েছে জোয়ার, আর তাতেই নদীর ঢেউ এসে পাড় থেকে টেনে নিয়ে যায় বিজয়ের কাটা মাথাটা। দুজনে মিলে অনেক চেষ্টা করে সেটাকে জলে ভেসে যাওয়ার হাত থেকে আটকানোর জন্য, কিন্তু ততক্ষণে জলের গভীরে কোথায় যে সে হারিয়ে গেছে। সেদিন কোনো মতে হাঁপাতে হাঁপাতে নৌকা নিয়ে বাড়িতে আসতে পেরেছিল তারা দুজনে। কেবল একটা নৌকা, আর মুন্ডুবিহীন নিষ্পাপ বিজয়ের শরীরটা পড়েছিল গাছের নিচেই, হাত বাঁধা অবস্থাতেই। প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত আর তুফানের ঝড় জলে ভিজতে লাগলো সে শরীরটা। একটা সময় সেই মুন্ডুহীন কলা কাটা শরীরটা সোজা হয়ে উঠে দাঁড়ালো। এক ঝটকায় হাত থেকে খুলে নিল বাঁধনটা। তারপর সামান্য এদিক ওদিক ঘুরে ধীরে ধীরে মিশে গেল জলের গভীরে অনন্তকালের জন্য। মৃদুল, কি হলো? নামটা বাবা দেখে ভয় পেলি? ওকে দেখে ভয় পাওয়ার মতো তো কিছু নেই। কথাটা শুনে যেন আরো একবার চমকে উঠল মৃদু। পরাণ কাকা এই ধরনের কথা কেন বলছে হঠাৎ? সে এখন জীবন মৃত্যুর মহাসংকটে দাঁড়িয়ে রয়েছে। আজ থেকে 20 বছর আগের করে রাখা সেই অভিশাপ কি আজকে টেনে নিয়ে যাবে? এই ভয়ে যেন গলা শুকিয়ে আসছে আজকে। নৌকার একদম ডগায় বসে সেই ছায়া মূর্তিকে কিন্তু একদমই চিনতে অসুবিধা হলো না ওর। অসুবিধা হবে কি করে? এ তো তার বহু চেনা, ছোটবেলায় আম জাম কুড়ানোর সঙ্গী।
ভাদ্র মাসে তাল পুকুরে গিয়ে তাল তুলতে যাওয়ার সঙ্গী, একসঙ্গে পুকুরে স্নান করার সঙ্গী, একসাথে মাছ ধরা শিখতে যাওয়ার সঙ্গী। সেদিন রাতে মাথায় রাগ চড়ে যাওয়ায় মৃদুল নিজের হাতে কাটে তার বন্ধু বিজয়কে। 20 বছর ধরে এই বিষয়টা সম্পূর্ণ অজানা ছিল সবার কাছে। এ পৃথিবীতে কেবল সে আর মলয় ছাড়া এই ঘটনাটা কেউ জানত না। সব কিছুই ধামাচাপা পড়ে গিয়েছিল গভীর জলের নিচে। সে ভয় যেন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। 20 বছর পরে আবার সেই কাটা মুন্ডু থেকে আবার কয়েকটা বাক্য বেরিয়ে আসে। এখনো চিনতে পারছিস না আমার? সেই 20 বছর ধরে নিজের কাটা মাথাটা নিয়ে বসে আছি এই জলের নিচে। কেবল অপেক্ষা করেছি তোর আসার জন্য, শুধু তোর। আজ 20টা বছর পরে আবার তোর দেখা পেলাম, তোকে আর ছাড়ছি না। মৃদুল কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে পরাণ কাকার দিকে উদ্দেশ্য করে বলে, কাকা কাকা বাঁচাও বাঁচাও কাকা, নৌকার দর টানো, যতটা তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা আমাদের বেরোতে হবে কাকা। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। কিন্তু পরাণ কাকাও যেন ঠাই হয়ে বসে রয়েছে। তবে পরাণ কাকার মুখ থেকে আচমকায় ভয়টা উড়ে গেছে। সেই জায়গায় খেলা করছে একটা বাঁকা হাসি। পাপের ফল তো বাপকেও ভোগ করতে হয় রে পাগল। তুমি মস্ত বড় পাপ করেছ এই জন্মে, তোমায় তার ফলও ভোগ করে যেতে হবে। বুকে যেন একটা আচমকা তীর এসে বিঁধে যায় মৃদুলের। তার মানে সব জানে পরাণ কাকা, কিন্তু বেশিক্ষণ আর এই নিয়ে দ্বন্দ্বে থাকতে হয় না মৃদুলের। পরাণ কাকা নিজেই তাকে বলে, তুই হয়তো অবাক হচ্ছিস, ভাবছিস তোর এই কুকর্মের কথা আমি কি করে জানলাম। মলয় তো প্রায় 7 বছর হয়ে গেল কলেরায় মারা গিয়েছে। তার পাপের শাস্তি সে পেয়ে গেছে, কিন্তু বাকি ছিলিস একমাত্র তুই। সেই দিন যখন তুই আর মলয় বিজয়ের সাথে এই পাপ কাজ করছিলি, সেদিন আমিও ছিলাম। কোথায় জানিস? এই নদীর বুকেতেই। সেদিন শহর থেকে নৌকা নিয়ে বাড়ি ফিরছিলাম। বেশ রাত হয়ে গেছিল বলে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম, কিন্তু হঠাৎই চোখে পড়ে গেল তোদের। দূর থেকে সমস্ত কিছুই নিজের স্বচক্ষে দেখি, কিন্তু কখনো কাউকে কিচ্ছুটি বুঝতে দিইনি। তুই হয়তো ভুলে গেছিস, ছোটবেলায় আমি বেশ কিছু ক্ষমতা পাই আমার দাদুর কাছ থেকে। সেই ক্ষমতার উপর ভর করেই আমি এখানে এসে ডাকি বিজয়ের আত্মাকে। মাঝে মাঝে এখানে এসে আমি ওর সাথে কথা বলতাম। সেটা তোর পক্ষে জানা সম্ভব ছিল না। তুই ভাবতিস আমি শহরে গেছি আমার মেয়ের বাড়িতে, কিন্তু না, আমি তখন বিজয়ের সাথে আলোচনা করে ছক কষতাম যাতে তোকে সঠিক সময়ে সমস্ত কিছু উপভোগ করিয়ে তবেই মারা যায়। ঠিক যেমন ভাবে কষ্ট দিয়ে বিজয়কে মেরেছিলিস তুই। হ্যাঁ, আজ বহুদিন পর
বিজয় তোকে খুঁজে পেয়েছে এমন রাতের অন্ধকারে। এই তেঁতুলতলার মাঠ তো এমনিতেই অভিশপ্ত, কিন্তু এই বাঘ মোড়ার চটটাও যে তোর জন্য বড্ড অভিশপ্ত হয়ে উঠেছে। নিজের মাথায় হঠাৎ করে প্রচণ্ড একটা চাপ অনুভব করে মৃদু। বিজয়ের স্কবন্ধটি তার মাথার চুলগুলো টেনে ধরে আছে। এতটাই জোর সেই টানে যে কিছুতেই নড়াচড়া করতে পারছে না মৃদুল। নৌকার উপরেই ধীরে ধীরে শুয়ে পড়তে বাধ্য হয় মৃদুল। কপালে মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে। এবার ধীরে ধীরে মৃদুলের পেট বুক বরাবর এগিয়ে আসতে থাকে বিজয়ের কাটা মুন্ডুটা। মৃদুল একবার শেষ চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। আমি মাপ চাইছি ভাই, মাপ চাইছি। আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি সেদিন ইচ্ছে করে তোকে মারতে চাইনি। হ্যাঁ, কিন্তু রাগের মাথায় কি করে ফেললাম নিজেও। এই জন্য আমি অনেকবার কষ্ট পেয়েছি। আমি তোর কাছে প্রাণ ভিক্ষা চাইছি। আমাকে ছেড়ে দে। আমার বাড়িতে তাদেরকে এমনভাবে ফেলে রাখতে আমি পারবো না। আমার বাড়িতেও তো মা, বাবা, বউ ছিল। আমি ফিরে যেতে পেরেছিলাম তাদের কাছে। হ্যাঁ, এতগুলো বছর ধরে এই জলের তলায় নিজের কাটা মুন্ডটা নিয়ে বসে রয়েছি শুধুমাত্র তোর অপেক্ষায়। মলয় ওর শাস্তি অনেক আগেই পেয়ে গেছে। হঠাৎ নিজের গলায় প্রচণ্ড একটা যন্ত্রণা অনুভব করে মৃদু। বিজয়ের কাটা মুন্ডুটা তার জিভ দিয়ে পেঁচিয়ে ধরে আছে তার গলাটা। হাত পা ছুটতে থাকে সে। চোখের তারাগুলো বড় বড় হয়ে প্রায় বেরিয়ে আসতে থাকে চোখের কোটর থেকে। গলার ভেতরে হাড়গুলো যেন মটমট করে ভাঙতে থাকে এক নাগাড়ে। দম বন্ধ হয়ে জিভটা প্রায় বেরিয়ে আসে। মুখের কষ বরাবর লালচে রক্তের ধারা গড়িয়ে পড়ে। দেখ মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের হয়, কতটা ছটফটানি অনুভব করতে হয়। এটা দেখ, আমি চাইলেও আজ তোকে সাহায্য করব না সাহায্য। গ্রামের সবাই জেনেছিল এতদিন। সেই দিন রাতে ইচ্ছে করে জোর করে তেঁতুলতলার দিকে যেতে চেয়েছিল বিজয়। সেখানেই নাকি এক স্কন্ধ কাটার কবলে পড়ে সে। সেই ভূত নাকি ওকে মুন্ডু কেটে জলে ভাসিয়ে দেয়। একে তো এই জায়গাটা নিয়ে নানান কুৎসার শেষ নেই, তাই গ্রামের লোকেরা বিশ্বাস করলো সমস্ত কিছুই। আসলে কারোর মাথাতেই আসেনি মৃদুল খুন করতে পারে এই কথাটা। পরাণ কাকা হয়তো আরো কিছু বলছিল, কিন্তু ততক্ষণে চোখে অন্ধকার দেখতে শুরু করেছে মৃদু। দমটা প্রায় শেষ হয়ে আসছে। হঠাৎ নিজের মাথার উপর একটা প্রচণ্ড টান অনুভব করে সে। এতক্ষণে তার গলাটা থেকে ছিঁড়ে যায় মাথাটা। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ে সমস্ত নদীর জলে। ঠিক আজ থেকে 20 বছর আগে যেমনভাবে নদীর জল বিজয়ের রক্তের রাঙা হয়ে উঠেছিল, ঠিক তেমনই ঘটনার পুনরাবৃত্তি যেন ঘটল আজ বছর 20 পরে। সেই রক্তে আবার নতুন করে স্নান করে পরাণ কাকা। মৃদুলের নৌকা আর বিজয় একটা পৈশাচিক হাসিতে ছেয়ে যায় সম্পূর্ণ নদী চত্বরটা। বহুদিন কষ্ট পেয়েছিস রে বিজয়, এবার তোর মুক্তি। যা, চলে যা, আবার পরের জন্মে আসিস
তবে হ্যাঁ, সাবধান, মানুষের উপকার করার আগে সাবধান। বন্ধু চিনতে আবার যেন ভুল করিসনি এবারের মতো। জলের মধ্যে প্রচণ্ড একটা বুদবুদ খেলে গেল। তার সাথে সামান্য ঘূর্ণির মতো জলের মধ্যে খেলা করে হঠাৎই সমস্ত কিছু আবার শান্ত, নিশ্চুপ হয়ে গেল। পরাণ কাকা মৃদুলের লাশটা নিয়ে এগিয়ে যেতে চাইল তাদের গ্রামের দিকে, কিন্তু তখনই যেন একটা শীর্ণ জীর্ণ কালো কুচকুচে মাংস চামড়া খসা একটা হাত এসে ঘাটটা মোটকে দিল তার। সাথে সাথে প্রচণ্ড যন্ত্রণায় সঙ্গে সঙ্গে দমটা আটকে গেল তার। মৃত্যুর শেষ আর্তনাদটুকু তার গলা দিয়ে আর বের হলো না। তার আগেই আটকে গেল তার শ্বাসবায়ু। আসলে এই সমস্ত কিছুর মধ্যে পরাণ কাকার খেয়ালই ছিল না তেঁতুল তলার রাস্তার মাঝ বরাবর কখন সে নৌকা নিয়ে ফিরেছে। এ পথে জলেতেও বিপদ, ডাঙাতেও তাই। এ রাস্তায় কেউ এলে তো তার মৃত্যু নিশ্চিত। পরাণ কাকার এবার নিজের ঘাড় মটকানো শরীরটা দেখে বড় লোভ হল। দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলল নিজের মুন্ডুটা। তারপর মুন্ডুটা একটা হাতে নিয়ে টুপ করে ডুব দিল জলের ভেতরে তার বাকি সঙ্গী সাথীদের সাথে, যাদের প্রত্যেকের গলার উপরে আর কোনো মাথার অস্তিত্ব নেই, বরং সেই মাথাটা তাদের একটা হাতে ধরা আছে। তারা এখন সকলেই অপেক্ষা করে আছে কখন আরো একটা জীবন্ত নতুন শিকার আসবে। এটা যে সে জায়গা নয়, এটা তেঁতুল তলার রাস্তা, যেখানে সন্ধ্যের পর এলে মৃত্যু নিশ্চিত।